সংস্কৃতি কি আজকের বাংলাদেশের সবচেয়ে বড় শত্রু? বাংলাদেশ কি এমন পথে হাঁটছে যেখানে প্রশ্ন করা অপরাধ, গান গাওয়া ঝুঁকি আর কবিতা লেখা মৃত্যুর দাওয়াত? যে দেশকে গান ভয় পায়, রাষ্ট্র আর কবিতাকে ভয় পায়, মৌলবাদ কবিতাকে ভয় পায়, সে দেশে সমস্যা সংস্কৃতি নয়, সে দেশে সমস্যা ক্ষমতা। গোটা বিশ্ব আজ প্রশ্ন করছে, বাংলাদেশে বারবার কেন আঘাত নেমে আসে সংস্কৃতির ঠিকানায়? ছায়ানট যে সংগঠনটি বাঙালির রবীন্দ্র চেতনা বাঁচিয়ে রেখেছে, তাদের ওপর হামলা মানে কি? উদীচী যে সংগঠনটি গান, নাটক আর কবিতার ভাষায় অন্যায়ের বিরুদ্ধে কথা বলে, তাদের ওপর আঘাত কিসের বার্তা? আমাদের প্রশ্নটা একদম সোজা। বাংলাদেশে বন্দুকের ভয়ে যারা ছড়ায়, তাদের কাছে কি গান সবচেয়ে বেশি বিপজ্জনক? কবিতা কি এতটাই ভয়ঙ্কর যে তাকে থামাতে বোমা লাগছে? নাটক কি এতটাই শক্তিশালী যে তাকে স্তব্ধ করতে খুনের হুমকি দরকার হয়? বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতার সময় বারবার কেন নিশানা হচ্ছে শিল্পী, সাহিত্যিক, সাংস্কৃতিক কর্মীরা? রবীন্দ্রনাথকে নিয়ে ভয় কিসের? নজরুলকে নিয়ে আতঙ্ক কেন? লালনের প্রশ্নগুলো কি আজ এতটাই ধারালো যে মৌলবাদী মন তা সহ্য করতে পারে না? ভারত থেকে আজ বাংলাদেশকে একটা প্রশ্ন করতে ইচ্ছে হয়, যে দেশ ভাষা আন্দোলনের রক্ত দিয়ে জন্ম নিয়েছে, সে দেশ কি আজ ভাষা, গান আর কবিতাকেই ভয় পাচ্ছে? যে রাষ্ট্র মুক্তিযুদ্ধের চেতনায় কথা বলে, যে রাষ্ট্র কেন সেই চেতনার ধারাকে শিল্পীদের রক্ষা করতে ব্যর্থ? সংস্কৃতির ওপর আক্রমণ মানে আসলে কি? এটা কি শুধু কয়েকজন শিল্পীর ওপর হামলা, নাকি একটি জাতির স্মৃতি, মুক্তিবোধ আর মানবিকতার উপর সরাসরি আঘাত? নমস্কার, আমি দীপেন আর আপনারা দেখছেন নিউজ ভ্যানগার্ড। সংস্কৃতি কি আজকের বাংলাদেশের সবচেয়ে বড় শত্রু? সে বিষয়ে একটি বিশেষ টক শোতে আজ আমার সাথে রয়েছেন বিশিষ্ট লেখক, সাহিত্যিক, গবেষক ডক্টর আশিস কুমার বৈদ্য এবং বিশিষ্ট লেখিকা নিয়তি রায় বর্মন। আপনাদের দুজনকে স্বাগত আজকের অনুষ্ঠানে। আশিস বাবু, রবীন্দ্রনাথ মানুষকে মুক্তভাবে ভাবতে শেখান, এটাই কি ওনার অপরাধ? মানে নজরুল বিদ্রোহ শেখান, এটাই কি সহ্য হচ্ছে না আজ বাংলাদেশে? কিংবা লালন জাত ধর্মের ভেদাভেদ মানেন না, এই কথাটাই কি মৌলবাদীদের সবচেয়ে বড় দুঃস্বপ্ন? বাংলাদেশে কেন বারবার আঘাত নেমে আসে সংস্কৃতির ঠিকানাগুলোতে, কি মনে করেন? খুব সুন্দর একটি প্রশ্ন। যে বাংলাদেশ আমরা এর আগে দেখেছিলাম, বর্তমানে ঠিক উল্টো একটা স্রোতে ভাসতে দেখতে পাচ্ছি। খুব খারাপ লাগছে। তো এখানে যে প্রশ্নটা, সেটি হচ্ছে আমাদের রবীন্দ্রনাথ বা লালন বা কাজী নজরুল ইসলাম, তাদের মূল আদর্শটা কি? মানবতা, নিঃসন্দেহে। যে যেভাবেই ব্যাখ্যা করুক না কেন, লালন লালনের মতো করে, তার নিজের মতো করে যে কথাগুলো বলেছেন, রবীন্দ্রনাথের মতো যে কথাগুলো বলেছেন, কাজী নজরুল ইসলাম নিজের মতো করে যেটা বলেছেন, সব ধারা, ত্রিধারা একটা জায়গাতে কিন্তু মিশে যায়, তার নাম মানবতা। সুতরাং সেখানে রবীন্দ্র বিরোধী হওয়ার মতো কোনো যুক্তি আমরা দেখতে পাই না। নজরুলের বিরোধিতাও হওয়ার কথা নয়, কেননা তিনি তো মানুষের জয়গানে গিয়েছেন। তিনি সাম্যের কবি, তিনি বিদ্রোহী কবি, তিনি প্রতিবাদের কবি, তিনি মন মানসিকতায় একটা স্বাধীন সত্তা সৃজনকারী কবি। এবং তার গানেও, তার লেখাতেও আমরা সকলে জানি নজরুল নাট্যকার, গল্পকার, প্রাবন্ধিক এবং সেই সঙ্গে সঙ্গে কবি। তবুও একটা বিশেষ কারণে আমরা তাকে বিদ্রোহী কবি নামটাই বেশি করে উচ্চারণ করি। রবীন্দ্রনাথের ক্ষেত্রেও তাই। তো সব তার যে রবি ঠাকুর কিংবা নজরুল ইসলাম কিংবা লালনের যে রচনা বলি, বা তাদের যে গাওয়া সঙ্গীত বা তাদের যে বাণী, আমরা এক কথা যদি বলতে চাই তাহলে বাণী বলবো, যাতে একটা মেসেজ আছে। সেই মেসেজটা কি বার্তা? বার্তাটা মানবতার, উদার মানসিকতার। সেখানে জাত, ধর্ম, বর্ণ এগুলো কোনো ফ্যাক্টরে নেই। সেখানে বলছে যা ধর্ম, যার নিজের মতো। সংস্কৃতি কিন্তু, বিশেষ করে বাঙালি হিসাবে আমাদের সংস্কৃতি একটাই। সেই সংস্কৃতি হচ্ছে
মানবতার সংস্কৃতি, সেই সংস্কৃতি হচ্ছে শিল্পবোধের সংস্কৃতি, সেই সংস্কৃতি হচ্ছে আমাদের মানবিক চেতনাকে উত্তরিত করবার সংস্কৃতি। সেখানে কোনো কন্ট্রাডিকশন নাই। কিন্তু খুব দুঃখের সঙ্গে বলতে হয়, আজকে বাংলাদেশ মনে হয় আমার এই মুহূর্তে বঙ্কিমচন্দ্রের একটি কথা মনে পড়ছে, পথিক তুমি কি পথ হারাইয়াছ। একদম তার কপালকুণ্ডলা উপন্যাসের মধ্যে এই কথাটি বলছিলেন। যে দেশ ৩০ লক্ষ মানুষের আত্মবলিদানের মাধ্যমে এবং ২ লক্ষ থেকে ৩ লক্ষ নরনারীর সম্ভ্রমের বিনিময়ে, যেখানে আরো যত স্থাবর অস্থাবর সম্পত্তির বিনিময়ে, অর্থাৎ সার্বিকভাবে একটা কঠিন লড়াইয়ের মধ্যে দিয়ে এক বুক রক্তের মধ্যে ভাসতে ভাসতে যারা স্বাধীনতার সূর্য তুলেছিলেন, সেই মুক্তিযোদ্ধাদের এখন অস্বীকার করবার প্রতিযোগিতা চলছে। ঠিক এখন সেটাই চলছে বাংলাদেশে, এবং সেই নতুন বাংলাদেশে সেই মুক্তিযুদ্ধকে অস্বীকার করা হচ্ছে এবং সংস্কৃতির উপর বারবার আঘাত নামিয়ে আনা হচ্ছে। তার কারণই হচ্ছে হয়তো যারা সংস্কৃতিবান ব্যক্তিত্ব যারা, তারাই হয়তো সঠিক পথ দেখাতে পারেন। এবং বাংলাদেশ, আজকের বাংলাদেশ যাদের হাতে, যারা ক্ষমতায় রয়েছেন, তারা বোধ চাইছে না বাংলাদেশ সঠিক পথে চলুক। আসবো আপনার কাছে আশিস বাবু আরেকবার। দিদি, রবীন্দ্রনাথ, নজরুল ও লালনের মতো মানবতাবাদী চিন্তাবাদীরা কেন আজ বাংলাদেশের মৌলবাদীদের কাছে ভয়ঙ্কর? আপনি কি মনে করেন? এই ভয় কি আদর্শগত নাকি ক্ষমতা হারানোর ভয় শুধু? এই প্রশ্নটা খুবই জরুরি, এই প্রশ্নটা নিয়ে আলোচনা করা। এখন ধর্ম নিয়ে কিন্তু আমাদের কোনো বিভেদ নেই, সব ধর্মেরই কিন্তু মূল উদ্দেশ্য এক, মানুষকে রক্ষা করা, মানবতাবাদী হওয়া। এই তো এখন কিন্তু যে ধর্মের মধ্যে মৌলবাদ থাকে, সেই মৌলবাদ কিন্তু মূল ধর্মীয় যে দর্শন, সেই দর্শন থেকে তারা সরে যায়। তো এখন যারা ওখানে মৌলবাদী আছেন, এরা সবসময় কিন্তু এগুলির বিরুদ্ধে তারা, অর্থাৎ সাহিত্য সংস্কৃতির বিরুদ্ধে এবং মানবতার বিরুদ্ধে। যে কারণে বাংলাদেশে গত প্রায় ৭-৮ মাস যাবৎ যে চলছে অবস্থা, এটা খুবই দুর্ভাগ্যের বিষয়। অত্যন্ত ধ্বংসলীলা চলছে, ধ্বংস চলছে, অর্থাৎ সম্পদ যেখানে সরকার রক্ষা করবে এবং সম্পদ তৈরি করবে, সেই জায়গায় সম্পদ কিন্তু ওইখানে এখন ধ্বংস হচ্ছে। তো ওইখানে যে একটা সরকার আছে, এই সরকারটা কিন্তু দেশটাকে শান্ত রাখতে পারছে না। এবং এই সরকারের মাথায় যিনি আছেন, ডক্টর মোহাম্মদ ইউনূস, ওনারও ঠিক মানবিক মুখটা কোন দিকে, বা ওনার দর্শনের মুখটা কোন দিকে আছে, মানবিক দিকটা থাকলে এই ধরনের ঘটনা ঘটতো না। এই যে ছায়ানট, উদীচী, নালন্দা, প্রথম আলো, ডেইলি স্টার, এই যে সংস্থাগুলি, এই সংস্থাগুলির উপরে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ, এবং ছায়ানটের দৃশ্য আমরা টিভিতে দেখেছি যে এখানে কত রকমের বাদ্যযন্ত্র, আসবাবপত্র, তাদের এত বছর পুরনো একটা সংস্থা, এটার সমস্ত কিছু পুড়িয়ে দেওয়া হয়েছে। এবং এগুলি দেখে সঙ্গীত, যারা নাকি এই সমস্ত সঙ্গে যুক্ত আছে, যে সঙ্গীতের সঙ্গে বা নানা শিল্পের সাথে, নানা বাদ্যযন্ত্রের সাথে তারা যুক্ত আছেন, তাদের প্রত্যেকের চোখের জল পড়ছে। এবং সঙ্গে সঙ্গে আমরা দেখেছি সারা ভারতবর্ষে এই নিয়ে একটা প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। বুদ্ধিজীবীরা কিন্তু এর প্রতিবাদ করছে। ইভেন আমাদের ত্রিপুরাতেও নানা স্থানে এই নিয়ে প্রতিবাদ হচ্ছে। তারপর এগুলি কেন হবে, কেন হলো, এটার প্রশ্নের উত্তর একটাই, যে দেশের যে বর্তমান যে প্রজন্ম আছে, এই প্রজন্মকে একটা কোনো দিশা না দেখিয়ে তাদেরকে একটা ইসের মধ্যে ফেলে দেওয়া, তাদের দিশাহীন ভাবে তারা চলবে। এবং এতে কি হবে? এতে তো তরুণরা যারা আছে, এরা কিন্তু হয়ে যাবে কেউ উগ্রপন্থী, কেউ হয়ে যাবে বখাটে, এইভাবে তারা থাকবে এবং তাদের মধ্যে কোনো মূল্যবোধ থাকবে না। এবং যা চলছে দেশটার মধ্যে, যেমন আমরা এর আগে শেখ হাসিনাকে যখন উচ্ছেদ করা হলো, তখন আমরা দেখেছি শেখ হাসিনার বাড়ি থেকে, সরকারি বাড়ি থেকে সাধারণ জিনিসপত্র নিয়ে লুটপাট
লুটপাট হচ্ছে। এখানে তো এইগুলির কি অর্থ? বা এই যে ছায়ানটের দৃশ্যটা দেখে আমরা অবাক হয়েছি, শুধু যে ভাঙচুর করেছে তা না, অনেকে কিন্তু অনেক কিছু নিয়ে নিজের বাড়িতেও চলে গেছে। লুটপাট চলেছে একদম লুটপাট। এগুলির তো কোনো মানে নাই। কাজে মানুষের চরিত্র গঠন কিন্তু করে সাহিত্য সংস্কৃতি। সাহিত্য সংস্কৃতি চর্চা আমরা যত বেশি করতে পারবো, যত বেশি আমরা জিনিসটাকে ছড়িয়ে দিতে পারবো। যেমন কিছুক্ষণ আগে তো বলেছিলেন রবীন্দ্রনাথ, নজরুল, লালন ফকির, তাদের কথা বলেছিলেন। এই মানুষগুলি তো আমাদেরকে মানুষ করার পথে এগিয়ে দিয়ে যাচ্ছে। এই মানুষগুলিকে তো আমাদের অনুসরণ করতে হবে। কিন্তু যে লোকগুলি বাংলাদেশে এই মানুষগুলিকে ইয়ে করছে, মুছে দেওয়ার চেষ্টা করছে, তাদেরকে অপমান করছে, অপদস্থ করছে তাদের সাহিত্যকে, এরা কোন পন্থী? এরা কি চায়? এরা তো চায় না কোনো ভালো বিষয়। যেমন আমরা দেখেছিলাম মালালা ইউসুফজাই শিক্ষার জন্য তাকে সে রুখে দাঁড়িয়েছিল। কেন মেয়েদের শিক্ষা হবে না? পাকিস্তানের খবর, সেটা বহু আগে। মালালা ইউসুফজাই এখনো নানা কাজ করছে এবং সে অনেক এগিয়ে গেছে। সে একটা সমস্ত বিশ্বের মধ্যে একটা বিশেষ একটা মুখ হয়ে দাঁড়িয়েছে। এই যে যেগুলো ঘটনাগুলো হচ্ছে বা বিচ্ছিন্নতাবাদীরা যে সব জিনিস করার চেষ্টা করছে, আপনি ছায়ানট বলুন, উদীচী বলুন, বা সংবাদ মাধ্যমে ডেইলি স্টার বলুন, প্রথম আলোতে বলুন, ভাঙচুর, অগ্নিসংযোগ, লুটপাট, আপনার কি মনে হয়? আপনি বলছিলেন যে এখন যারা নবীন প্রজন্মকে ব্যবহার করে বা নবীন প্রজন্মকে ঠেলে দেওয়া হচ্ছে এমন একটা পথে যেখানে সামনে গেলে শুধুই অন্ধকার, সেখানে বখাটে হবে বা বিচ্ছিন্নতাবাদী হবে। এখন কি মনে হয়, এটা কি দীর্ঘদিনের একটা প্ল্যানিং এই কাজটা করছে, নাকি একদম নেহাতি আকস্মিক কোনো ঘটনার পরিপ্রেক্ষিতে আজকের প্রজন্ম বা যাদেরকে জেনজি বলা হচ্ছে বাংলাদেশে, তারাই শুধু এই ধরনের কাজগুলো করছে? না, এটা তো একটা প্ল্যান মাফিকই মনে হচ্ছে। একটা প্ল্যান মাফিকই মনে হচ্ছে, কারণ শেখ হাসিনাকে যেভাবে উৎখাত করা হলো, উনি তো একটা গণতান্ত্রিক সরকার গঠন করেছিলেন, তিনি নির্বাচিত হয়ে সরকার গঠন করেছিলেন, এবং তাকে যেভাবে উৎখাত করা হয়েছে এটা একটা প্ল্যান ছাড়া হয় না। এবং রাতারাতি একটা সরকার গঠন হয়ে গেল, ইউনূস আসলেন, ডক্টর মোহাম্মদ ইউনূস আসলেন এবং হলো। তো এটাও মনে হয় এই যে একটা পরিকল্পনা ছিল, পরিকল্পনাটা শুধু দেশের ভিতরে না, বাইরেও ছিল। দেশের বাইরেও এই পরিকল্পনাটা ছিল এবং এইভাবে এটা হয়েছে। এবং দেখা গেল যে বহু জেলখানা ভেঙে দেওয়া হলো এবং সেখান থেকে যত দুষ্কৃতকারীদের এবং যারা দোষী তাদেরকে ওইখানে আবদ্ধ রাখা হয়েছিল, সবাইকে ছেড়ে দেওয়া হলো। সাজাপ্রাপ্ত আসামিরা বেরিয়ে গেল। হ্যাঁ, সমস্ত এই আসামিগুলি সমস্ত কিন্তু বাইরে বেরিয়ে গেল। কাজে বেরিয়ে তো তারা চুপচাপ থাকবে না, তারা তো ভালো কাজ করবে না। এরা কিন্তু এই সমস্ত কাজে তারা ইন্ধন যোগাবে বা তারা নিজেরা সশরীরে হাজির থাকবে। ওকে, আসবো আপনার কাছে আরেকবার। আশিসবাবু, এই যে বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা যেটা চলছে 5ই আগস্টের পর থেকে, 2024 সালের 5ই আগস্টের পর থেকে একটা রাজনৈতিক অস্থিরতা চলছে, গোটা বিশ্ব দেখছে। এখন এই রাজনৈতিক অস্থিরতার সময় কেন বারবার শিল্পী ও সাহিত্যিকদেরই প্রথম টার্গেট হন? ইতিহাস কি আমাদের তেমন কোনো স্পষ্ট প্যাটার্ন দেখায় যে যখনই কোনো রাজনৈতিক অস্থিরতা হয় সেখানে শিল্পী সাহিত্যিকদের উপর, লেখক, কবি, শিল্পী সাহিত্যিকদের উপরই আক্রমণ হানা হয় বা আঘাত করা হয়? এরকম ইতিহাসে কি কোনো প্যাটার্ন কি লক্ষ্য করা যায়? আমরা দেখলাম যেমন 71, 71, ওদিকে 52 দিকেও তাকাতে পারেন, ভাষা সংস্কৃতির উপরেই আক্রমণটা হয়েছিল, যার জন্য 21শে ফেব্রুয়ারি 5 জন শহীদ হয়েছিলেন, রফিক, সালাম, বরকত, জব্বার, সফিউর রহমান। আবার 71-এ তো দেখলাম, একটা উল্লেখ করলাম যে সেখানেও যে পশ্চিমা মানে পশ্চিম পাকিস্তান, তখন পর্যন্ত তো পশ্চিম পাকিস্তানে এরা মানে বাঙালিদের বাংলা ভাষার উপর আক্রমণ, তাদের সংস্কৃতির উপর আক্রমণ, এটা বাংলাদেশে কিন্তু নতুন কিছু নয়। আমরা মানে 71-এ স্বাধীন হওয়ার আগেও পশ্চিম যে শাসকরা, আমরা পূর্ব পাকিস্তান আর পশ্চিম পাকিস্তান এই ধরে যদি বলি, পশ্চিম পাকিস্তান এখানে বুদ্ধিজীবীদের হত্যা করেছে বেছে বেছে, অধ্যাপক, শিল্পী, সাহিত্যিক, এভাবে মননশীল ব্যক্তিত্ব, অর্থাৎ মেধা শূন্য করে দেওয়ার মতো একটা পরিস্থিতি বলেছিল। ঠিক সেই জিনিসটাকেই এখন অনুসরণ করছে বর্তমান বাংলাদেশ বলবো না, তার একটা মেজরিটি মানে যুব সমাজের একটা বড় অংশ। এটা আমাদের মনে রাখতে হবে, ভালো কিছু শিল্পী, ভালো কিছু গায়ক বা ভালো কিছু
করার মতো মানসিকতা সম্পন্ন লোক আজও বাংলাদেশে আছে, যারা ছায়ানট। আমি কালকে দেখছিলাম, আজকে সকালেও দেখলাম, ছায়ানটের উপরে যে বর্বরচিত যে আক্রমণটা, তার প্রতিবাদে ছায়ানটের সে বটমূলে দাঁড়িয়ে কয়েক শ হবে একদম নারী পুরুষ মিলে রবীন্দ্রসঙ্গীত গাইছে প্রতিবাদ স্বরূপ, প্রতিবাদ স্বরূপ। মানববন্ধন করা হয়েছে। আবার দেখলাম ওইদিকে দীপু দাস, যে হিন্দু ছেলেটাকে প্রথমে মারা হয়েছে মানে পিটিয়ে পিটিয়ে হত্যা করে, তারপর গাছে ঝুলিয়ে, তারপরে নৃশংসভাবে তার গায়ে আগুন লাগিয়ে দিয়ে হত্যা করেছে। তার বিরুদ্ধেও কিন্তু প্রতিবাদের কিছু কিছু মিছিল মানে বেরোচ্ছে, আমি মোবাইলে এগুলো দেখতে পাচ্ছি। অর্থাৎ কিনা তাহলে বলা যাচ্ছে যে একটি অংশ অন্তত এখনো বিবেকের তাড়না অনুভব করে, একটি অংশ এখনো প্রতিবাদ করে। এই যে বিভীষিকাময় একটা পরিস্থিতি, তার মধ্যেও তারা তো পথে বেরিয়ে এসছে। কিন্তু তাতে কি হবে? মেজরিটি যদি, আপনার অধিকাংশ মানুষ যদি রাস্তায় নেমে বেলাল্লাপনা করে, ভাঙচুর করে, মব জাস্টিস নামে একটা কথা তৈরি করেছে তারা, যে বিচারক লাগবে না, বিচার ব্যবস্থারও দরকার নেই, তারা সুবিচার করতে সময় নেই, আমরাই বিচার করব, রাস্তায় উশৃঙ্খল মানুষরাই বিচার করছে। সুতরাং এই যে সাংস্কৃতিক চেতনা জিনিসটা, ধরুন আজকে এটা বলতে খারাপ লাগে, একটা মানে মাদ্রাসার একটা ছাত্র আর একটা আমাদের প্রচলিত প্রথাগত স্কুলের বা কলেজের বা তাদের ছাত্রের মেন্টালিটির মধ্যে একটা চেঞ্জ আপনি দেখতে পাবেন। সেখানে তো শেখানো হচ্ছে এই বইটার বাইরে আর কোনো বই পড়ার দরকার নেই। কেউ কেউ তো এমনও বলছে যে এইটা, এই আমাদের ধর্মীয় গ্রন্থটা থাকার ফলে আর সংবিধান নামক কোনো বস্তুরই দরকার নেই, কারণ আমাদের এখানে তো সব আছে। সুতরাং এটা হলো একদেশদর্শিতা। এই একদেশদর্শিতা থাকলে সঙ্গে সঙ্গে এই একটা আমাদের নিয়তিতে কিন্তু একটা মানে পয়েন্ট ছুঁয়ে গেছেন। সঠিকভাবে বলতে গেলে এটা একটা সার্বিক, শুধু বাংলাদেশের সমস্যা নয়, শুধু বাংলাদেশে এটা ক্রিয়েট মানে ছেলেরা নতুন প্রজন্মরা ক্রিয়েট করেছে, নট দ্যাট। এখানে পাকা মাথাও একজন আছে, একাধিক আছে। একজনকে তো আমরা চিহ্নিতই করে ফেলেছি। তিনি বলছিলেন একটা ঘটনা ঘটবে, তার আগে আমেরিকা থেকে একজন বৃদ্ধ মানুষ এলেন, ওখানে আবার সেনাবাহিনীর প্রধান তিনিও রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করলেন। তারপরে কতগুলো ছেলেপুলেকে নিয়ে একটি পুতুল সরকার বা গণতান্ত্রিক পদ্ধতিতে নয়, এটা সরকার গঠিত হলো। তার মানে এখানে অন্তরাষ্ট্রীয় কতগুলো বিষয় আছে, এটাকে উপেক্ষা করলে চলবে না। কতগুলো মানে ধরুন কোন রাষ্ট্রের আকাঙ্ক্ষা সেন্ট মার্টিন দ্বীপ, কোন রাষ্ট্রের আকাঙ্ক্ষা আপনার লালমনিরহাট, চট্টগ্রাম বন্দর, এগুলো তো দেখতে পাচ্ছি। তাহলে এখানে অন্তরাষ্ট্রীয় কিছু শক্তি, অপশক্তি, অর্থ বা সাহস বা নানাভাবে এই যারা বয়স্ক তাদের মধ্যে, সব তো নতুন প্রজন্ম নয়। তো আপনি মনে করেন এখানে কতগুলো দল যে দেখতে পাচ্ছেন, তাদের যে বয়স্ক, ওদের যে ভাষণ, সে বিএনপিরই হোক বা জামাতেরই হোক বা আওয়ামী লীগ তো এখন নিখোঁজ, বলে লাভ নেই। তারা যে মানে প্রতিদিন যে বক্তব্য রাখছে, সেই সঙ্গে সঙ্গে মৌলবাদী শক্তি, তারা প্ল্যাটফর্ম কোনটা, সেটা হচ্ছে ওয়াজ মাহফিল। সেই প্ল্যাটফর্ম থেকে তারা যে বক্তব্য দিচ্ছে, তার মধ্যেও আবার একটা অংশ আমি লক্ষ্য করি, তারা মানে গঠনমূলক বক্তব্য দিচ্ছে। এই যে এর জন্য যে বাংলাদেশের ভালো হবে না, এটা বলার চেষ্টা করছে। অধিকাংশই আবার বলছে যে না, আমরা আমাদের মতো ইত্যাদি ইত্যাদি, মানে মগজ ধোলাই যাকে বলা হয়। না, প্রশ্নটা সেই জায়গাটাতেই, আমার প্রশ্নটা সেই জায়গাতেই ছিল, যেটা হচ্ছে বাংলাদেশে গোটা বিশ্ব দেখছে এখন। বেশিরভাগ হোক বা কম অংশ হোক বা সিংহভাগ হোক, যারাই করছে উন্মাদনাতে যারা মত্ত হয়ে রয়েছে, এবং রাষ্ট্র নীরব চোখে দেখুক বা রাষ্ট্রের সম্মতি থাকুক, যেভাবেই বাংলাদেশে এই জিনিসগুলো চলছে, প্রশ্ন হচ্ছে যে বারবার শিল্পী সাহিত্যিকদের ওপর, লেখক শিল্পী সাহিত্যিকদের ওপর আক্রমণ। 5ই আগস্ট বাংলাদেশে একটি নির্বাচিত সরকারকে উৎখাত করা হয়, এবং সেখানে আমরা দেখি 6ই আগস্ট রাহুল আনন্দ নামে একজন প্রখ্যাত শিল্পীর বাড়ি পুড়িয়ে দেওয়া হয়, এবং ওনার হাজার হাজার এমন বাদ্যযন্ত্র, যেগুলো দুর্লভ বাদ্যযন্ত্র, সেগুলোকে পুড়িয়ে নষ্ট করা হয়। এখন তারপর থেকে শুরু হয়, শুধু শিল্পী লেখক সাহিত্যিক নয়, আমরা সংবাদ মাধ্যম বলুন কিংবা শিক্ষকদের যেভাবে
অপমান করা হয়, সে সবকিছুই আমরা দেখি কান ধরে উঠবস করি। একদম আরো অনেকভাবে অপমানিত করা হয় এবং সাধারণ নাগরিক থেকে শুরু করে প্রশাসনের মানুষ কাউকেই বাদ দেওয়া হয়নি। এখন প্রশ্ন হচ্ছে যে সবকিছু যদি রাজনীতির জন্য হয়ে থাকে তাহলে শিল্পী সাহিত্যিকরা যারা গান করেন, যারা কবিতা লেখেন, যারা নাটক করেন, তারা কেন রাষ্ট্রের ভয়? সেটা হচ্ছে মূল প্রশ্ন। কারণটাই এই তো, শিল্পী, কবি, সাহিত্যিক তারা যেহেতু মানে যা লেখেন মানবিকতার দিকেই তাদের লেখাটা চলে, সঠিক পথে হাঁটেন। তারপরে যারা বুদ্ধিজীবী শিক্ষক তারা আদর্শ শিক্ষা দান করেন, যারা সঙ্গীত শিল্পী তারা রবীন্দ্রনাথের গান মানে চেতনার গান, নজরুলের গান মানে চেতনার গান। তো এই চেতনাটা তাদের পথের কাঁটা, অর্থাৎ কিনা এই যদৃচ্ছ আচরণের পক্ষে মানে এটা একটা কাঁটা হয়ে দাঁড়ায়। কারণ মানসিকভাবে আমাদের যেমন ছায়ানট আক্রান্ত হওয়ার কারণ কি? রবীন্দ্র চর্চার জন্য সোজা হিসাব। তারপরে ওই যে একজন বাউল শিল্পীর বাড়ি ভাঙচুর হলো, কিংবা এই যে দীপুমণি দাসের, তো এখন দেখা যাচ্ছে, আজকে তো দেখলাম ওইখানেই বলা হচ্ছে, অনেকগুলো ভিডিও দেখেছি আমি, সেখানে বলা হচ্ছে যে দীপু দাস এমন কোনো কথাই বলেননি, প্রমাণিত হয়নি। যিনি মানে র্যাবের যে প্রধান তিনি বলছেন যে না, আমরা এমন কোনো প্রমাণ পাইনি, সবাই বলতে শুনেছি তিনি ধর্ম অবমাননা করেছেন, এটা শুনেছি, কেউ দেখিনি, জানিনি। তার মানে কি? এটা একটা টার্গেট, অন্যান্যদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করা, এটা হলো। আর 2 নম্বর, আপনি যেটা বলছেন যে নবীন প্রজন্ম, তাদের পারিবারিক শিক্ষার একটা বিষয় আছে। নবীন প্রজন্ম কিন্তু শিক্ষকের কাছ থেকে যেমন কিছু পায়, অভিভাবকদের কাছ থেকেও এরা পায়, সেই সঙ্গে আছে এবার গুরুদেবরা সব মানে মোল্লা মৌলবীরা এরা আছে। তো এরা যখন এই ধরনের শিক্ষা দেয় তখন তো তাদের আর বলতে এখন দ্বিধা নেই। ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি যে কিছু কিছু সমন্বয়ক বা কোনো উপদেষ্টার আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে গেছে। তাহলে আপনি কি করে বুঝবেন যে তাদের নিজেদের মধ্যে মতবিরোধ শুরু হয়ে গেছে? যার মাড ওয়াল ছিল তার বিল্ডিং হয়ে গেছে 3 তলা। তাহলে আপনাকে বুঝতে হবে এই যে 9 মাসের মধ্যে কি আলাদিনের প্রদীপ লাভ হয়ে গেল, যার জন্য একটা ছড়ের ঘর হয়ে গেল, একটা পাকা বাড়ি। সুতরাং এটার সঙ্গে আর্থ সামাজিক ধর্ম একটা আছে। ধর্ম মানে মানব ধর্মের কথা বলছি না, এখন একেবারে উগ্র। আমি যদি মনে করি আমার ধর্মটাই সর্বশ্রেষ্ঠ বলাই হচ্ছে। সেদিন একজন তো বলছিল, তোমরা এইখানে থাকতে গেলে হয় হিন্দুরা হয় মুসলমান হয়ে যাও, আর না হলে ভারতে চলে যাও। যদিও বিচ্ছিন্ন ভাবে, হয়তো এটা সকলের কথা নয়, কিন্তু বলেছে তো। কিন্তু আশিসবাবু, এই যে ধর্ম, আমরা অবশ্য ধর্ম নিয়ে কথা বলছি, কিন্তু যেখানে রাজনৈতিক অস্থিরতা বা ধার্মিক অস্থিরতা, সেখানে শিল্পী সংস্কৃতির উপর হামলা কি মানুষকে সঠিক পথে যেতে বাধা? দিদি, আপনার কি মনে হয় বাংলাদেশে এই যে রাজনৈতিক অস্থিরতার সময় বারবার কেন নিশানা করা হয় শিল্পীদের, বারবার কেন লেখকদের, যারা কবি সাহিত্যিকদের, তাদের কেন আঘাত করা হয়? এটা কি মানে সঠিক পথে যেতে বাধা দেওয়া? এই যে প্রশ্নটা, এই যে কথাটা, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ এবং এটা দেশে দেশেই হচ্ছে। এটা দেশে দেশেই হচ্ছে। এটা শুধু যে বাংলাদেশে তা না, সর্বত্র হচ্ছে কিন্তু এটা। কারণ আমাদের সমাজটাকে কিন্তু শাসন করে শিল্পী সাহিত্যিকরা। বলে কিভাবে শাসন করে? শাসক যেখানে আছে, সরকার যেখানে আছে, থাকলেও প্রকৃতপক্ষে আমাদের যে সমাজটাকে শাসন করে, মার্জিত করে, সীমিত করে কিন্তু শিল্পী সাহিত্যিকরা করে। কারণ তাদের লেখা, তাদের গান, তাদের আঁকা, তাদের নাটক, এগুলি কিন্তু মানুষকে শেখায়, মানুষকে শিক্ষিত করে, মানবতা বোধে তাদেরকে জাগ্রত করে। এই জিনিসগুলি আছে। কিন্তু যারা নাকি মানে মৌলবাদী বা যারা দুষ্কৃতকারী, যারা অর্থ ইয়ে করবে, অর্থ নয় ছয় করবে, তারপর ওই যে আশিরবাবু বলছিলেন যে আঙুল ফুলে কলা গাছ হয়ে যাওয়া, এগুলি কিন্তু দেশে দেশেই আছে, ওইখানেও আছে। ওইখানে একটা এখন বাংলাদেশে একটা বিরাট ব্যাপার ঘটে গেছে। কাজে এই যারা নাকি এইরকম দুষ্কৃতকারী, যারা মানবতামুখী নয়, সাধারণ মানুষের জন্য কিছু করতে চায় না, নিজেদের জন্য কিছু করতে যায়, নিজেদের একটা বাড়ি থাকলে হয় না, 10টা বাড়ি করতে হবে, বিদেশে বাড়ি করতে হবে, এই ধরনের লোক যারা আছে তারা কিন্তু শৃঙ্খলা চায় না।
তারা চায় দেশের সাধারণ মানুষ যা খুশি তা হোক, তাদেরকে উন্নত করার জন্য, দেশকে উন্নত করার জন্য তাদের কোনো মাথা ব্যথা নেই। কাজেই তারা সাধারণ ব্যবস্থাটাকে, গণতান্ত্রিক ব্যবস্থাটাকে তারা রাখতে চায় না। গণতন্ত্রকে তারা ধ্বংস করে, গণতন্ত্রকে তারা হত্যা করে, এবং গণতন্ত্রের পক্ষে যারা আছে তাদেরকে, শিল্পী সাহিত্যিকরা কিন্তু গণতন্ত্রের পক্ষে, মানবতাবাদী, সততার পক্ষে থাকে। এখানে কোন রকম যে এই যে সরকারের যে টাকা তো জনগণের ট্যাক্স থেকেই টাকাটা সরকার পায়। এখন এই টাকাটা যদি তারা শোষণ করে ফেলে, ভাগ বাটোয়ারা করে ফেলে তারা, তাহলে তো সাধারণ মানুষের উন্নতি কি করে হবে? কি করে রাস্তাঘাট হবে, স্কুল কলেজ হবে, হাসপাতাল হবে? সেসবে মন না দিয়ে তারা নিজেদের পেটের মধ্যে ঢুকাচ্ছে। কাজে একটু বাজে ভাষায় বলে ফেললাম। তো এই কাজে এগুলি তো ঠিক না, এবং প্রতিবাদ কিন্তু হচ্ছে বাংলাদেশে এখন লক্ষ্য করছি যারা নাকি মানবতাবাদী, যারা গণতন্ত্রের পক্ষে আছেন, তারা কিন্তু রাস্তায় বেরিয়েছে, তাদের প্রাণটা হাতে নিয়েই তারা রাস্তায় বেরিয়েছে। কি হয় কিন্তু প্রচুর মানুষ কিন্তু দেখতে পাচ্ছে এখন বাংলাদেশে পথে নেমেছে। এই যে আশিসবাবু বলছিলেন ছায়ানটের কথা, এরকম সর্বত্র, এবং আমাদের দেশে মানে পার্শ্ববর্তী দেশ ভারতে, পশ্চিমবাংলা, ত্রিপুরায় বা সর্বত্র কিন্তু এগুলির প্রতিবাদ হচ্ছে। ত্রিপুরা রাজ্য ভালো প্রতিবাদ হয়ে গেছে, আমি তোমাকেও দেখেছি এক জায়গায়। তো এই যে প্রতিবাদ তো হতেই হবে, এগুলির প্রতিবাদ হতেই হবে, এবং এইভাবে প্রতিবাদ হলে একটা বিশ্ব জনমত কিন্তু গড়ে উঠবে। কারণ বিশ্বে ভালো মানুষের কিন্তু অভাব নেই, দুষ্কৃতকারী মানুষ সংখ্যায় কম, কিন্তু এরাই সমাজটাকে বানচাল করে দিচ্ছে, ধ্বংস করে দিচ্ছে, নষ্ট করে দিচ্ছে। এবং প্রজন্মকে, মানে আমাদের সন্তান যারা আছে, বর্তমান প্রজন্ম যারা আছে, তাদেরকে কিন্তু ঠিকভাবে মানুষ আমাদের করতে হবে। মানুষ করার জন্য যা যা দরকার প্রয়োজন, শিক্ষা প্রতিষ্ঠান করতে হবে, স্বাস্থ্যের জন্য হাসপাতাল করতে হবে, ও তাদেরকে পরিষেবা দিতে হবে। শুধু শহরের আলোকিত কয়েকজন মানুষ গড়ে উঠলেই তো হবে না। গ্রামে গঞ্জে দূরান্তে যারা আছে, প্রান্তে যারা আছে, প্রান্তবাসী যারা, তাদের পড়াশোনার কথা ভাবতে হবে, চা বাগানের সন্তানদের কথা আমাদের ভাবতে হবে, বা দিনমজুর যারা আছে, চাষি যারা আছে, তাদের সন্তানরা যেন লেখাপড়া শিখে, তাদের জন্য ভালো ঘর হয়, বন্যায় যেন তাদের বাড়ি ঘর ভেসে না যায়, এগুলো আমাদের ভাবতে হবে। এবং এগুলো ভাবলেই, সবাই ভালো থাকলেই দেশ ভালো থাকবে। তবে এই মুহূর্তে আশিসবাবু, এই যে ভারতের লেখক হিসেবে বা ভারতের একজন সাহিত্যিক হিসেবে বাংলাদেশের সাংস্কৃতিক কর্মীদের ওপর হামলা আপনি কিভাবে দেখেন, এবং এটা কি কেবল বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়, না উপমহাদেশীয় একটা সংকটের অংশ বলে আপনি মনে করেন? এইটা দেখুন, আমাদের যদি ইতিহাসের দিকে তাকাই, প্রায় সময় দেখা যাচ্ছে যে স্বৈরাচারী শাসক যারা, স্বৈরাচারী শব্দটা ইউজ করলাম, স্বৈরাচারী শাসকরা প্রথমে আক্রমণ করে লাইব্রেরি, প্রথমে আক্রমণ নালন্দা, তক্ষশিলা, বিক্রমশিলা, তক্ষশিলা, নালন্দা বিশ্ববিদ্যালয়, এগুলোকে প্রথমে এই বৈদেশিক যে মুসলমান যে আক্রমণকারীরা প্রথমে এগুলো ধ্বংস করেছে। তারও আগে গ্রিক সভ্যতায় অ্যান্টিগোরাসকে বই শুদ্ধ কুটির সঙ্গে বেঁধে বই শুদ্ধ পুড়িয়ে মেরেছে, তাকে পুড়িয়ে মেরেছে। তার নাম হচ্ছে অ্যান্টিগোরাস। তাকে আমরা গ্রিক সভ্যতা নিয়ে বড়াই করি। যখনই কোনো একটি মানে শক্তি বিপদে চালিত হয়, তখন এমনটি কিন্তু দেখা যায়। আপনারা মনে করেন আমাদের রাশিয়ার যে ম্যাক্সিম গুর্কি, তার মাদার একটা বই একটা রেভলিউশন করে ফেললো, রুশো, ভল্টিয়ার, এরা ফরাসি বিপ্লব করে ফেললো। সুতরাং যারা মানে খুব সূক্ষ্ম মানে অপশক্তির মধ্যেও অনেক সময় মেধাটা ভুল পথে চালিত হয়, তখন এটা ডেঞ্জারাস হয়। আপনার মেধা আছে, সেটা যদি শুভ কাজে ব্যবহার করেন, এটার দ্বারা এটার রিটার্ন আমরা ভালো পাবো। যদি সেটা অসৎ পথে যায়, যেমন ফ্রাঙ্কেনস্টাইন যথেষ্ট বুদ্ধিমান ছিলেন, কিন্তু ধ্বংসের। তো ফলে যোগে যোগে এরকম আমরা দেখেছি। কিন্তু এখন বাংলাদেশে যেটা হচ্ছে, সব কিছুকে ছাড়িয়ে গেছে। এটা সেই অ্যান্টিগোরাসের একজনকে হত্যা করা হয়েছে, হ্যাভলক বিষ দিয়ে হয়তো বা ইয়েকে হত্যা করা হয়েছে, বা কিংবা আমরা বলবো অন্য দেশেও এরকম হয়েছে, বিচ্ছিন্নভাবে হয়েছে। এরকম ম্যাসাকার যেটা চলছে, এটা নিয়ে আমি খুবই আতঙ্কিত। সবচেয়ে বড় কথা আমার মনে হচ্ছে যে ৭১-এ যেমন পশ্চিম পাকিস্তান মেধাশূন্য করার একটা মানে অপচেষ্টা চালিয়েছিল, সংস্কৃতির দরকার নেই। সেদিন দেখছিলাম, আমরা তো টিভিতে দেখি, তো বলা হচ্ছে গান বাজনার প্রয়োজন নেই, বা কোনো মাজারগুলোকে ভাঙা হয়েছে, তো মুসলিমদেরই মাজার, মাজার ভাঙা হয়েছে। মাজার মানে মূর্তি পূজার সমান।
এই ধরনের হয়েছে। তো সুতরাং মুসলিমদেরও একটা অংশ তাদের দ্বারা আক্রান্ত, যারা শুভবুদ্ধি সম্পন্ন। শিল্পীরা তো মানে শতকরা 99 জনই মুসলিম ঘরের মেয়ে, তারা তো এসে প্রতিবাদ যেটা করছে। এখন একজন সাহিত্যসেবী হিসেবে বা সংস্কৃতি সেবী হিসেবে আমরা মনে করি যে এটা মানে মনস্তাত্ত্বিকভাবে একটা আঘাত। মনস্তাত্ত্বিকভাবে যদি শিল্প সাহিত্য এটা হচ্ছে শিখর, মানে জীবন রস, প্রাণবন্ত রস কিংবা জীবনী শক্তির যে আধার বা শিকড়, সেটা হচ্ছে সংস্কৃতি সাহিত্য। সেটা মূলোচ্ছেদ করার জন্য একটা অপচেষ্টা যোগে যোগে হয়েছে। বর্তমানে বাংলাদেশে এটা সীমা ছাড়িয়ে গেছে। ঠিক, মানে এটাই মানে বিশেষ সমস্যাটা করে কোন যখন জায়গায়? না নিরন্তর যখন তাদের ছেলেগুলোকে কলেজে পড়ে সবাই, তাদেরকে নিরন্তর যখন বোঝানো হয়েছে যে ভারত আমাদের শত্রু, ভারত আমাদের 71-এ যে সাহায্য করেছিল তার ব্যক্তি স্বার্থে, তাদের রাষ্ট্রের স্বার্থে, মানে ভুল শিক্ষাগুলো মাথার মধ্যে ঢোকানো হয়েছে। মাদ্রাসায়, এখানে সেখানে, ওয়াজে মহবিলে এগুলো ঢুকিয়ে দেওয়া হয়েছে। এরা বিশ্বাস করতে শুরু করেছে। তারপর বলা হচ্ছে যে 21-এর চেতনা এ নিয়ে কথা হবে না, 21-এর চেতনা কথা হবে না, 71-এর চেতনা কথা হবে না, মুক্তিযুদ্ধের চেতনা সেই নিয়ে কথা হবে না, মানে এইগুলো বাদ দিয়ে কথা বলো। মানে বাংলাদেশের এই মুহূর্তে যারা ক্ষমতায় রয়েছেন তারা মুক্তিযোদ্ধার বিপরীত, একেবারে বিপরীত মেরুতে দাঁড়িয়ে আছে। না, তারা কখনো বাংলাদেশ হোক সেটাই চায়নি। ডেঞ্জারাস ব্যাপার হচ্ছে কি, তারা মনে করছে এখন যে 71-এ আমরা স্বাধীন হয়ে আমাদের ক্ষতি হয়েছে, আমরা পাকিস্তানি ভাইদের সঙ্গে থাকতে পারলাম না, পাকিস্তানের এরা ইসলাম ধর্মাবলম্বী, আমরা ইসলামও তাদের সঙ্গে থাকতে পারলাম না। 71-এ মুক্তিযোদ্ধারা যাদের বিরুদ্ধে লড়াই করেছে তাদের হাতেই এখন এই মুহূর্তে বাংলাদেশের শক্তি। এখন প্রশ্ন হচ্ছে যে এই যে শিল্পী বা সাহিত্যিকদের উপর আক্রমণের কথা আমরা বারবার বলছিলাম, যে এটার বিরুদ্ধে তো গোটা বিশ্ব এই মুহূর্তে প্রতিবাদের সোচ্চার হয়েছে। এখন তারা প্রশ্ন করেন, শিল্পী সাহিত্যিকরা প্রশ্ন করেন, শিল্পী সাহিত্যিকরা মাথা নত করেন না, লেখক শিল্পীরা মাথা নত করেন না, তারা সঠিক পথে হাঁটেন। যার কথা আপনারা বলছিলেন, যার জন্যই মৌলবাদীরা জানে যে মানে সংস্কৃতি বেঁচে থাকলে দেশটা হয়তো সঠিক পথে আবার চলে আসবে এবং দেশটাকে সঠিক পথে তারা আনতে চাইছেন না। এটাই হয়তো কারণ। দিদি, এই যে সংস্কৃতির ওপর আক্রমণ কি আসলে ডিহিউম্যানাইজেশন প্রক্রিয়া, মানে মানুষকে তার যে মানে চিন্তা করার যে শক্তিটা সেটার থেকে মানে উচ্ছেদ করে দিচ্ছে মানে বাংলাদেশের সেই বিচ্ছিন্নতাবাদীরা বা মৌলবাদীরা? হ্যাঁ, এই যে প্রশ্নটা করলে এটা কিন্তু পুরনো প্রশ্ন, এটা পুরনো বিষয়। যেমন একসময় আমরা চীন দেশে দেখে শুনেছিলাম যে ওইখানে একটা নেশাসক্ত করে রাখতো মানুষকে, ভূত করে, অর্থাৎ ব্রেনটা যদি অকেজো হয়ে যায়, চিন্তা করার ক্ষমতা, প্রকৃত শুভ কোনটা অশুভ কোনটা এগুলি বিচার করার ক্ষমতা যদি মানুষের চলে যায়, তাহলে তো এরা সঠিকটা কি বুঝতে পারবে না। কাজে তাদেরকে ইয়ে করে রাখো, তাদেরকে যথাযথ চরিত্র গঠন থেকে তাদেরকে ইয়ে করে ফেলো। এই যে এটা কিন্তু নতুন না, এটা পুরনো ব্যাপারই। তো এখানে আরেকটু আগের কথা বলি, 71-এর কথা বলি। 71-এ যে যুদ্ধ হলো, যে যুদ্ধে ভাষা আন্দোলনের মাধ্যমে বাংলাদেশ ভাষার ভিত্তিতে একটা নতুন রাষ্ট্র আমাদের বিশ্বে যুগ হলো। তো এই যে তখনের অবস্থাটা কি ছিল, পাকিস্তানের যে মানে পশ্চিম পাকিস্তান, পূর্ব পাকিস্তান দুইটা, পশ্চিম পাকিস্তানই তো এটাকে চালাতো যে সেটা অনৈতিকভাবে চালাতো, এটা কোনো নৈতিকতা ছিল না, যে কারণে মুজিবুর রহমান উঠে দাঁড়ান, আর অনেকেই ছিল এর মধ্যে, উনি প্রধান নেতা শেষ পর্যন্ত হয়েছেন। তো এই যে তখন তারা যুদ্ধের সময়ে পশ্চিম পাকিস্তানের সৈনিকদের বলা হয়েছে যে তোমরা এই দেশের যত মহিলা আছে, যত নারী আছে, তাদেরকে তোমরা রেপ করবে এবং তাদের সন্তান যে হবে এরা সব পশ্চিম পাকিস্তানের তাদের বংশের সন্তান হবে, এখানে জন্য কিন্তু বাঙালি না থাকে দেশের মধ্যে, অর্থাৎ বাঙালির সংখ্যা এখানে কমে যাবে। তারা পুরো দেশটাকে ইয়ে করে দিতে চেয়েছিল। সেই নির্দেশের ভিত্তিতে কিন্তু তারা এখানকার মানে তখনকার যে পূর্ব পাকিস্তানের এখানে নারীদের তারা এইভাবে ধর্ষণ করেছে এবং সত্যি শত মেয়েরা ইয়ে হয়ে গেছে, প্রেগনেন্ট হয়ে গেছে। এবং তাদের মধ্যে তখন কি করা যায়, তখন এবং মুজিবুর রহমান তো যাই হোক তিনিও ফিরলেন দেশে,
সরকার গঠন হলো, সবকিছু হলো, কিন্তু তাদের উপর যাতে কোনো ধরনের অবিচার না হয় তার চেষ্টা করেছেন, তাদেরকে নানাভাবে সুযোগ সুবিধা দিয়েছেন। যদিও অনেক মেয়েই আত্মহত্যা করেছে, বা অনেক মেয়ে আত্মহত্যা করেছে, আবার অনেকে পাগল হয়ে গেছে, সন্তানকে করেছে, নষ্ট করে দিয়েছে। তো এরকম ভাবে নানাভাবে কি বিশৃঙ্খলা এগুলি ভাবা যায়, মানে গায়ের রুম দাঁড়িয়ে যায়, এগুলি কি সব চলছিল এই দেশটার মধ্যে। কাজে এই যে যারা এগুলি করেছিল সেই লোকগুলির অংশ কিন্তু এখনো রয়েছে আমাদের এই বাংলাদেশে রয়েছে। কাজে এরা তো এগুলি তারা করতেই চায়, এরা এগুলি করতেই চায়। একটা ধর্মীয় একটা ব্যাপার আছে যে হিন্দু মুসলিম, যেমন এখন এই কিছুদিনের মধ্যে আমরা দেখলাম বেশ কিছু হিন্দু বাড়িতে রাত্রিবেলা গভীর রাত্রে তালা দিয়ে তারপর আগুন লাগিয়ে দিয়েছে। 7 বছরের একটা শিশু সন্তান মারা গেছে আগুনে পড়ে, বা মা বাবার সামনে বাঁচাতে পারেনি। তারা কোনো মতে ঘরের দরজা না, মানে পাশ দিয়ে বেড়া টেড়া এগুলি ভেঙে কোনো মতে বেরিয়ে তারা কয়েকজন হয়েছে, মানে বেরোতে পেরেছে, কিন্তু 7 বছরের শিশুটিকে, কন্যা সন্তানটিকে রক্ষা করতে পারেনি। এমন আরো অনেক হয়েছে। তো এগুলির মানে কি? এগুলির মানে হয়েছে যে মানুষকে স্বাভাবিক থাকতে দেবে না। মানুষের মনে সবসময় একটা হাহাকার, একটা দুশ্চিন্তা, একটা অনিশ্চয়তা মানুষের মধ্যে থাকবে, এবং এটাই কিন্তু এই যে উগ্রপন্থীদের এটাই কিন্তু বৈশিষ্ট্য। তারা এইটাই চায়। হিটলার মুসলিনি যা করেছিল সেই একই রকম এটা ধরো একটু ভিন্ন রূপে, ভিন্ন স্বাদে, ভিন্ন ইয়েতে আছে, ভিন্ন জায়গায় আছে, কিন্তু এটাই এরা চায়। মানুষকে সাধারণভাবে ভালোভাবে তারা থাকতে দিতে চায় না। এরা কি গেছে, যেমন পাকিস্তান রাষ্ট্রটাও আমরা দেখলাম, পাকিস্তান আফগানিস্তান কত পিছিয়ে গেছে। এই যে আমাদের যে ইন্টারন্যাশনাল যে নানা তথ্যগুলি বের হয়, সেখানে আমরা দেখি এই রাষ্ট্রগুলি কত পিছিয়ে গেছে। তো এখন শেখ হাসিনার সময় আমরা দেখেছিলাম যে কোনো শাসকেরই দুষ্ত্রুটি থাকে, একেবারে পুরো না, তবু সেই সময় আমরা দেখেছিলাম যে দেশে অনেক সম্পদ তৈরি হয়েছিল, কিন্তু এবার সেগুলো আজ ধ্বংস হচ্ছে। বহু সম্পদ তৈরি করাই সরকারের কিন্তু লক্ষ্য, মানে জনগণকে নিরাপত্তা দেবে এবং দেশের সম্পদ বৃদ্ধি করবে নানাভাবে, সব দিক দিয়ে, শিক্ষা, স্বাস্থ্য থেকে শুরু করে নানা ধরনের বাড়ি ঘর, ভালো অফিস, ভালো এগুলি তৈরি করা দরকার। যেমন ওইখানে পদ্মা সেতু হয়েছে, অত্যন্ত ভাবে, মানে এটা একটা গর্বের বিষয় ছিল। এখন দিদি সেটা তো হয়েছে, এখন সেগুলো যেই সম্পদগুলো গড়া হয়েছিল বাংলাদেশে বছরের পর বছর, যুগের পর যুগ, সেগুলো আস্তে আস্তে ধ্বংস হচ্ছে। এখন ধ্বংস হতেই আমরা দেখছি, কারণ আমরা একদল উচ্ছৃঙ্খল মানুষ সেগুলোকে নিজের দেশে সম্পদই ভাঙচুর করছে, আগুনে পুড়িয়ে দিচ্ছে, লুটপাট করছে। অনুষ্ঠানের সময় ফুরিয়ে যাচ্ছে একদম, ছোট্ট করে আর সময় আছে আর কিছুটা সময়। আশিস বাবু, এই প্রেক্ষাপটে আমরা যা দেখছি বাংলাদেশে, এই প্রেক্ষাপটে ভারতের লেখক, সাহিত্যিক ও শিল্পী সমাজ কিভাবে সংবেদনশীল, দায়িত্বশীল এবং কার্যকর ভূমিকা রাখতে পারে বলে আপনি মনে করেন? আমাদের ভারতে এটা একটা পার্শ্ববর্তী রাষ্ট্র, বন্ধু রাষ্ট্র বা প্রতিবেশী রাষ্ট্র। সে রাষ্ট্রের যে বর্তমান পরিস্থিতি, প্রায় এদের 1 বছর পার হয়ে গেল, এই যে চলছে, এটাতে কিন্তু আমাদের ভারত সরকারের মানে ইতিবাচক ভূমিকা কিছু আমরা দেখতে পাচ্ছি। তারা টাইম টু টাইম নানা পদক্ষেপ তারা নিচ্ছে কূটনৈতিক পর্যায়ে, যেটা সম্ভব। এখনো কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেনি, কিন্তু কিছু কিছু পদক্ষেপ নেওয়া হচ্ছে। আমরা যারা সাহিত্য বা সংস্কৃতি নিয়ে কাজ করি, আমাদের তো একটাই থাকবে যে এখানে শান্তি ফিরুক, সেখানে সুশাসন ফিরুক। সেখানে কিন্তু সুশাসনের অভাব দেখা দিয়েছে, সবচেয়ে বড় কথা। অন্যায়কারী অন্যায় করবে, হয়তো বা আমাদের দেশেও করে, কিন্তু তাকে দমন করবার বা তার বিচার ব্যবস্থাটা আছে, সেখানে এই মুহূর্তে বিচার ব্যবস্থাটা আমার মনে হয় ভেঙে পড়েছে, যার নাম মব জাস্টিস। অর্থাৎ মানে আমার সন্দেহ হচ্ছে সে এই কাজ করেছে, অর্থাৎ তাকে মেরে ফেলো, 8-10 জন ডেকে আনলাম, এদিকে তার লাঠি সুটা নিয়ে মারতে শুরু করলো, এবং তাদের কোনো বিচার হলো না। এই প্রথম দেখলাম আজকে দীপু দাসের যে হত্যাকারী, 2 জনকে অ্যারেস্ট করেছে, দেখাচ্ছে যে এদেরকে অ্যারেস্ট করেছে। আবার অ্যারেস্ট করে ছেড়ে দেবে কিনা, না শাস্তি দেবে জানি না। আমাদের কাজ হচ্ছে এই মানবিক চেতনাকে ঊর্ধ্বে তুলে ধরা। আমি আগেও বলেছিলাম, এখনো বলি, বাংলাদেশের অভ্যন্তরে এখনো শুভ শক্তির একটা অংশ রয়েছে, যারা এই যে ছায়ানটের কথা বলা হচ্ছে, বা উদীচীর উপর আক্রমণ, শিল্পীরা দেখলাম যে 100 বা এটা হাজারও হতে পারে, এত সংখ্যক
সেখানে পথে নেমে সমবেত এসছে। হয়েছে, তারা সাহস করে এসছে, একদম। কিন্তু তারা আক্রান্ত হতে পারে এই রিস্ক নিয়ে, ঝুঁকি নিয়ে এসছে। তবুও পথে নামছে। তো সুতরাং প্রতিবাদের সোচ্চার শুভ হচ্ছে এখন। চেতনা এখনো বাংলাদেশে নিভে যায়নি, হুম। যদি এখনো কোথাও কোথাও তার প্রতিবাদ হচ্ছে। আমাদের কাজ হচ্ছে কবিতায় বা আমাদের গল্পে, যারা যা করি, লিখি, গানে বা আমাদের কোনো প্রবন্ধে, আমাদের এই যে ন্যারেশনটা, এই যে ন্যারেটিভ বিষয়টা, এটা নিয়ে একটু ভাবার দরকার। ভাবছিও আমরা, ভাবছি না যে এমন নয়, ঠিক। অনেকে ভাবছি কলকাতাতেও এরকম প্রতিবাদ কবি সভা লেখক হয়েছে। সাহিত্যিকদের লেখায়, নাটকে, কবিতায় বা গানে গানে। সবকিছু বাংলাদেশের আজকের যে চিত্র সেটা ফুটে উঠবে নিশ্চয়ই, এবং তাকে অবশ্যই এইসব প্রতিবাদের কাঙ্ক্ষিত। ভাষা সেগুলো লেখা হবে নিশ্চয়ই। ওকে, আমি যাব দিদির কাছে। দিদি, এই যে বাংলাদেশের সাংস্কৃতিক পরিসরে যে চাপ বা সহিংসতা দেখা যাচ্ছে, তার আলোকে ভারতের বুদ্ধিজীবী ও শিল্পী মহলে নৈতিক সাংস্কৃতিক কি দায়িত্ব বা দায়বদ্ধতা আছে বলে আপনি মনে করেন? প্রতিবাদ করা, পথ দেখানো, এগুলি তারা করে যাচ্ছে। কিন্তু একদম ঘটনার পরদিন থেকেই আমরা লক্ষ্য করছি কলকাতায় বা আগরতলায় বা বিভিন্ন জায়গায় এরা কিন্তু এগুলি করছে, পথ দেখাচ্ছে তারা। কাজে ইয়ে করতে হবে, প্রতিবাদ করতে হবে। কাজে প্রতিবাদ করার জন্যই কিন্তু ওখানকার যে বর্তমান যে মানে আপৎকালীন যে সরকার আছে, এই সরকারের যে প্রধান, তিনি কিন্তু কিছু বিবৃতি দিতে বাধ্য হয়েছে, বিবৃতি দিতে বাধ্য হয়েছেন। এবং ওইখানে বাংলাদেশের বিভিন্ন নেতারা ভারত বিরোধী নানা মন্তব্য করছেন, ইতিমধ্যে বহু মন্তব্য করে ফেলেছেন। এরপরে আবার এটাকে একটু ধামাচাপা দেওয়ার জন্য আবার ভারত থেকে ওরা কিন্তু চাল নিল 50 লক্ষ টন, এই ধরনের একটা বড় অ্যামাউন্টে চাল নিয়েছে। পেঁয়াজ তো তারা নেই, অর্থাৎ ভারত ছাড়া তাদের পক্ষে দেশটাকে চালানো একটু কঠিন। ভারত থেকে নানা ধরনের, তারপরেও ভারত বিরোধিতা তাদের কাছে এখন স্বাধীনতা সংগ্রামী, হ্যাঁ, স্বাধীনতা মানে দেশভক্তির একটা চরম উদাহরণ হচ্ছে ভারত বিদ্বেষ। ওকে, অনুষ্ঠানের সময় ফুরিয়ে গেছে। দিদি, অসংখ্য ধন্যবাদ সঙ্গে থাকার জন্য আজ। আর আপনি যেটা বলছিলেন যে প্রতিবাদ করতে হবে, প্রতিবাদে সোচ্চার হতে হবে, তবে প্রতিবাদ তো অবশ্যই করা হচ্ছে, দিকে দিকে প্রতিবাদে সোচ্চার হচ্ছে শিল্পী, লেখক, সাহিত্যিকরা। শুধু ভারতবর্ষে বা ত্রিপুরায় বা পশ্চিমবঙ্গে নয়, গোটা বিশ্বে এই মুহূর্তে প্রতিবাদ চলছে। বাংলাদেশে যেভাবে আঘাত হানা হচ্ছে শিল্পী, সাহিত্যিক, লেখকদের ওপর, তার উপর, এবং যে বর্বরতা চলছে তা বন্ধ করার জন্য সবাই কিন্তু দাবি রাখছে। অসংখ্য ধন্যবাদ আশিসবাবু আপনাকে সঙ্গে থাকার জন্য। দিদি, আপনাকে ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। দর্শক বন্ধুরা, বাংলাদেশের সংস্কৃতির ওপর সহিংসতা বন্ধ হওয়া শুধু শিল্পী, সাহিত্যিকদের নিরাপত্তা প্রশ্ন নয়, এটি রাষ্ট্রের গণতান্ত্রিক ও মানবিক পরিচয়ের প্রশ্ন। গান, কবিতা, নাটক ও চিন্তার স্বাধীনতা দমনে যে হাত ওঠে তা শেষ পর্যন্ত সমাজের কণ্ঠরোধ করে। তাই মৌলবাদ ও সহিংসতার বিরুদ্ধে রাষ্ট্র, প্রশাসন এবং নাগরিক সমাজকে একসঙ্গে দাঁড়াতে হবে। আইনের শাসন নিশ্চিত করতে হবে, অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, আর সাংস্কৃতিক পরিসরকে নির্ভয়ে বাঁচিয়ে রাখতে হবে। কারণ সংস্কৃতি বাঁচলেই দেশ এগোয়, সংস্কৃতি বাঁচলেই দেশ বাঁচে। বাংলাদেশের সব খবরে চোখ রাখছি আমরা, আর আপনারা সব নিউজ আপডেট ও টকশো দেখার জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডে।